নতুন কিছু তথ্য পেয়েছি এবং তথ্যগুলো ভেরিফাই করে আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে একে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে। সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামডা কি করলো ভাই, কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো। ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। গ্রেফতার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন, কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য। এই 20 দাঁত ভাঙ্গা দিতে হবে, 20 দাঁত ভাঙ্গা দেন, 20 দাঁত ভাঙ্গা দেন, এভাবেই 20 দাঁত উঠায় ফেলাইতে হবে। ডক্টর ইউনূস স্যার যদি কিছু না কইরা দিয়ে যেতে পারে তাহলে তো উনাকেও ছাড়বো না। না স্যার, আপনাকে আমরা কোনো রকম ছাড় দিব না। আপনি যদি হার মাইনা যান, আপনি যদি বলেন আমি আর পারলাম না, এটা আমরা মাইনা নিব না। তাই জেনারেল ওয়াকারকে যতই ভালো বলেন, দিস ইজ ডিসকাস্টিং। সো জেনারেল ওয়াকার, আপনাকে ধিক্কার। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে 3রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। এই জন্য তো এই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাও না, এরা যোগ্যই মারা খাওয়ার। অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন, সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি, সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও মেসেজটির ভিতরে মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে ইঙ্গিত নিয়ে তোলপাড়। তাহলে আসলে কি বাংলাদেশে অস্বাভাবিক কিছু নজিরবিহীন কোনো ঘটনা ঘটেছে? এটা বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী তো দূরের কথা, বেনিয়ামিন নেতানিয়াহুকেও যদি এখানে এসে দায়িত্ব দেওয়া হয়, মোসাদ, সিআইএ, এফবিআইকেও যদি দায়িত্ব দেওয়া হয়, তারাও এটা পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ছে না কেন? পাকিস্তানের কথাই ধরেন, এই যে ইন্ডিয়ার মতন এত বড় দেশ, যা জিডিপি বোধহয় পাকিস্তানের চেয়ে 20 গুণ বেশি হবে, সেই ইন্ডিয়াকে তারা এমন থাপ্পড় দিচ্ছে, ও সহসা আর পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারবে না। সহসা কেন হয়েছে? এই যে দেখেন, ছোট দেশ, সবাই ভাবছে যে আচ্ছা এই ক্ষমতাটা বোধহয় একটা পারমাণবিক বোমা জোগাড় করতে পারলে বোধহয় হয়ে গেল। না, পারমাণবিক বোমা অসুবিধা হলো, হাতে থাকা যায়, ভয় দেখানো যায়, কিন্তু মারা যায় না। মারলে ও বিপরীত, আপনার এনিমিও যখন মারবে ওটা খাইতে হবে। তাহলে এখন আসেন, গত 15 বছরে কি হয়েছে? এমনি হাসিনা সরকার আর্মি দেখতে পারে না, এভাবে শুরু হয়েছিল। তারপরে তাদের প্রচেষ্টা শুরু হয়েছিল যে ঠিক আছে, এবার আমি আমার মতন করে একটা আর্মি বানাবো। এটাই হলো তারেক সিদ্দিকের আর্মি, এটাই হলো আওয়ামী লীগের ভিতরে রয়ের প্রবেশ। এটাই গত 15 বছর ধরে চলছে। এর ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্টটা হলো, তাহলে বাংলাদেশ যখনই কিছু একটা কিনতে চায়, সামরিক কোন বিমান বা কিছু অস্ত্র, অলওয়েজ ইন্ডিয়ান ইন্টারেস্টটা তাকে মেনটেন করতে হয়। ইন্ডিয়ানরা যদি রাজি হয়, দেয়, তাহলে কেনা যাবে, নাহলে কেনা যাবে না। এই যে দেখেন, এই যে বিমানটা ধ্বংস হয়েছে, এটা 11 সালে তৈরি, তাও এটা অবসলিট হয়ে গেছে। চাইনিজরা এই বিমানটা বানানো বন্ধ করে দিয়েছে বোধহয় 70-এর দশকে, কিন্তু এটার লাস্ট চালানেরটাই আমাদেরকে দিছিল কম পয়সায় কিনতে চাই বললে, এবং দিয়ে বলে দিচ্ছিল এর আর কোনো স্পেয়ার্স, কোনো সম্পর্ক নাই আমাদের, এর কোনো সার্ভিস আমরা দিতে পারবো না। কিন্তু এই যে বললাম, আমাদেরকে কি কিনতে দিবে আর কি কিনতে দিবে না, এটা ইন্ডিয়া ঠিক করতেছে। তাহলে গাফিলতি তো ডেফিনেটলি হয়েছে। এই যে আপনি এটাকে নিয়ে গেছেন উড়াইতে, কোথায় নিয়ে যাচ্ছেন উড়াইতে? কেন এই ঢাকার ঘন জনবসতি এলাকায় উড়াইতে হবে? প্লাস আপনি উড়ানোর সময় যেসব প্রিকশন নেওয়া উচিত ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করবেন? বিমানটা চালাচ্ছিল শিক্ষানবিশ, তাকে একা পাঠানো হয়েছে। এই ধরনের একটা বয়স্ক বিমান, কেন আপনি সাথে রাখলেন না, তার মাস্টারকে রাখলেন না? কে ব্যাখ্যা দিবে এটা? বলেন, ডেফিনেটলি এটার মধ্যে গাফিলতিটা সবচেয়ে বড় গাফিলতি হয়েছে। আপনি যখনই আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগের কোন লোকটা আওয়ামী লীগের, তাকে আপনি আর্মির পদোন্নতি দিবেন, তাহলে এটা কি হবে? দক্ষ লোকটা আসবে নাকি আওয়ামী লীগারটা আসবে? বা যে আওয়ামী লীগেরই না, সে আওয়ামী লীগ সেজে এখন আসবে, কারণ আওয়ামী লীগ সেজে আসলে পদোন্নতিটা তাড়াতাড়ি হয়। কাজ কাম জানার দরকার নাই, দক্ষ হওয়ার দরকার নাই। বঙ্গবন্ধু জিন্দাবাদ বলতে পারলে, যে যত জোরে বলতে পারে সে তত পদোন্নতি পাবে।
এই নিয়মে বানিয়েছিলেন আপনি। ফলে কি হচ্ছে, এই যে দেখেন বিমান বাহিনী প্রধানের নামে যেসব কেলেঙ্কারি আসছে, যেটা এমন কি ওই কোন কোন বাংলাদেশ বিমানকে কাকে কাকে ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বানাইছেন মহিলাদেরকে, সেসব কেলেঙ্কারির কথা উঠে আসতেছে। সেম কেলেঙ্কারির কথা আসতেছে নৌবাহিনী প্রধানের নামে। মানে দেখেন, এবং এটি কি হবে না, আপনি যখন প্রফেশনাল দিকটা, দক্ষতার দিকটাকে খাটো করে দেখবেন, দলবাজি করবেন, আপনার দলের নামে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে সে আপনার লোক, তাহলে বিমান বাহিনীটা মানে প্রতিরক্ষা বাহিনীটা কোথায় যাবে তাইলে এটা? আর এটা পিছনে খরচ করার অর্থটা কি আসলে? যেখানে এমনি আমাদের সীমিত সামর্থ্য, এটা তো জানেন নিশ্চয়ই যে ঋণ করে বিমান কেনা যায় না, মানে সামরিক অস্ত্র কেনা যায় না, ওটা নিজের টাকায় কিনতে হয়, কিস্তিতে দিতে হয় অ্যাটলিস্ট। কিন্তু আপনি পুরোটাই ঠিক যেমন আপনার খাদ্যের অভাব করছে, আপনি আমেরিকা থেকে গম পাবেন, অস্ত্র শস্ত্র সেরকম জিনিস না, এটা একদম গায়ে গদরে খাটা, দেশের নগদ পয়সা লাগে। তাহলে আপনি সেই অর্থটাকে নষ্ট করতেছেন দলবাজি দিয়ে। তাহলে সেই সেনাবাহিনী, সেই প্রতিরক্ষা বাহিনীর পরিস্থিতি কি হবে? চাটুকারেরা গিয়ে শীর্ষ পদে বসে থাকবে, আর সবসময় চেষ্টা করবে কি করলে তার লাভ হবে। এর ভিতরে প্রফেশনালিজম থাকবে, অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন, সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না, আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি, সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন। ওই মিটিংয়ে তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা, এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন। আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না, সব মাটির নিচে নিয়ে যাবে। তাই বড় বড় মানে রাঘব বোয়ালরা যে হইচই করছেন, নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন, দেশের খবর রাখেন কিনা? দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সুরাই লীগ, টুকাই লীগ, তারা যে কি পরিকল্পনা করতেছে, নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবেন। সবাই টাকা তুইলা শেখ হাসিনাকে ফেরত আনবো। আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে, তাহলে আমরা সবাই মিলে বর্জন করব। দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে, এতগুলা মানুষকে আহত করে 11 মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে। ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে। এবং তারা আজকে ঢাকার মাঠে, ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচ্ছে বুঝতে পারছেন? ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা করেন, তাদের এই সাহস আছে? তাদের সাথে পারবেন? আপনারা 10 জন আর ছাত্রলীগ 1 জন, কিন্তু আওয়ামী লীগের 1 জন, বিএনপির কিন্তু 10 জন একসাথে হওয়া লাগবে। কারণ ওরা হলো ডাকাতের পোলা ডাকাত, আর আপনারা গুতুম মাছ মাটির নিচে থাকেন। গুতুম মাছ হইয়া রাষ্ট্র চালাতে পারবেন না, আর গুতুম মাছ হইয়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদের সাথে কিন্তু পাল্লা মারতে পারবেন না। তাই আমরা অনুরোধ করব যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা একে অপরের পক্ষে বিপক্ষে কথাবার্তা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিচার এবং এই যে রাঘব বোয়াল যেগুলা জেলে আছে তাদের বিচারটা শেষ করেন একসাথে মিলে। ডিসেম্বরের ভিতরে বিচার আমরা আশা করি শেষ হয়ে যাবে। আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমরা খুশি, মে, এপ্রিল, জুন পর্যন্ত হয় আমরা খুশি, কিন্তু আগে বিচার। এবং আওয়ামী লীগকে যদি আপনারা এই মুহূর্তে দমাতে না পারেন, রাষ্ট্র ক্ষমতায় আইসা কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে 6 মাসে লাথি মেরে ফেলে দিবে বঙ্গোপসাগরে। আপনারা ইউনূস সাহেব ছাড়া আপনারা যারাই ক্ষমতায় আসবেন, বিএনপি আসেন আর জামাত আসেন, বঙ্গোপসাগরে আওয়ামী লীগ সবাই মিলে ফেলে দিবে। এই কারণে এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকার সময়। আওয়ামী লীগের বিচার শেষ, আওয়ামী লীগের দুঃশাসন শেষ, তাদের হিসাব নিকাশ শেষ। এরপরে নির্বাচনে বিএনপি আসলেও আমি ফুলের মালা নিয়ে ঢাকায় যাব, জামাত আসলেও আমি ফুলের মালা নিয়ে লন্ডন থেকে ঢাকায় যাব। আমার কাছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সব সমান। সবাই দেশপ্রেমী হন, ভারতের বিরুদ্ধে সবাই থাকেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকেন, সবাইকে আমি এভাবে সেলুট জানাবো। মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে আমিরে জামাতের ইঙ্গিত নিয়ে তোলপাড়। দর্শক, তাহলে আসলে কি বাংলাদেশে অস্বাভাবিক কিছু, নজিরবিহীন কোনো ঘটনা ঘটেছে? দর্শক, চারদিকে আওয়ামী গুজব যে এই সরকার লাশ গুম করেছে, সঠিক সংখ্যা প্রচার করছে না, অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে অমুক তমুক, এবং এই অভিযোগটা সেনাবাহিনীর বিরুদ্ধে। বেসিক্যালি লাশের সংখ্যা বা এগুলো আইএসপিআর বিবৃতিতে বা সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাই। এই জন্য লাশ গুমের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেনাবাহিনী করেছে। কিন্তু আসলে কি এটা ঘটেছে? আমিরে জামাত নিজে বলছেন, ডাক্তার শফিকুর রহমান, মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে জামাত আমির।
এটাকে সামনে এনে অনেকে বলছেন যে আসলেই লাশ গুম করা হয়েছে, আওয়ামী ন্যারেটিভ সঠিক, সেনাবাহিনী সংস্কার করা দরকার, সেনাবাহিনী ভালো হলো না, ইত্যাদি ইত্যাদি। তা আমি আমিরে জামাতের এই বক্তব্যের বিশ্লেষণে প্রথমেই বলতে চাই, দেখেন আমাদের সেনাবাহিনী ভালো দুধের দোয়া কথা আমি কখনোই বলবো না। সেনাবাহিনী সংস্কার জরুরি, ইটস ট্রু, এই কথা আমরা অনেকদিন যাবত বলে আসছি। সেনাবাহিনী সংস্কার কোনো কমিশন তো আমরা দেখি না, পুলিশ সংস্কার কমিশন, অমুক সংস্কার কমিশন, তমুক সংস্কার কমিশন, কেন সেনাবাহিনী সংস্কার কমিশন কেন না? বাংলাদেশে যত আকাম, এগুলো মেজরিটি পলিটিক্যাল আকামগুলো তো সেনাবাহিনী ঘটিয়েছে। যেমন এই যে গুমের ঘটনা, আয়নাগরের ঘটনা, এটা কারা করেছে? সেনাবাহিনীর লোকজন। ডিজিএফআই যে কত আকাম করেছে বাংলাদেশে জানেন? রাজনীতি নিয়ে কত নোংরা খেলা খেলে, ভুয়া নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা আছে। সেনা অভ্যুত্থান, জিয়াউর রহমান হত্যা, শেখ মুজিব হত্যাকে যদি আপনি নেগেটিভলি দেখেন, এটা সেনাবাহিনী করেছে, জিয়াউর রহমানকে হত্যা। এমনকি এরশাদের পতন থেকে শুরু করে কোন ঘটনার নেপথ্যে সেনাবাহিনী নাই? এরশাদের বিরুদ্ধে কি কোনো গণ অভ্যুত্থান হয়েছিল? না, ওটা কোনো গণ অভ্যুত্থান। এরশাদের বিরুদ্ধে দেশব্যাপী কোনো আন্দোলনই হয়নি। ঢাকায় কিছু জায়গায় আন্দোলন হয়েছিল, 2-1 জন লোক মারা গেছে, সেনাপ্রধান এরশাদের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে, এরশাদ পদত্যাগ করেছেন। ওটাকে ইতিহাসে বিকৃতিভাবে বলা হয় সেনা গণ অভ্যুত্থান। আসলে এরশাদের বিরুদ্ধে ওইভাবে কোনো জোরালো আন্দোলনই হয়নি। এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার চাইতে 1000 গুণ বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে 2013 সালে। অতএব সেনাবাহিনীর ইতিহাস বিতর্কিত ইতিহাস, এই সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। এর মানে এই নয় যে তারা যা করেননি সেটাও আমরা বলবো। আমিরে জামাত এই নিহতদের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে, এটা পপুলিস্ট কথা। অনেকের মধ্যে এই ধারণা আছে যে এত বড় একটা দুর্ঘটনা, 2টা ক্লাসে 2টা রুম একদম পুড়ে গেছে, যে 2টা রুমের মধ্যে কমপক্ষে 30-60 জন শিক্ষার্থী ছিল, 60 জনের লাশ তো নিশ্চিত, তার মধ্যে আশেপাশের অনেকে শিক্ষক, তাতে 27 জন 28 জন একদিন পরও মৃত্যুর সংখ্যা, এটা তো কমপক্ষে 80-90-100 হওয়ার কথা এতদিন পর্যন্ত, আর সব মিলিয়ে প্রায় 120 জনের উপর হওয়ার কথা। এই জন্য এই পপুলিস্ট কথা আমিরে জামাত বলেছেন। কিন্তু ইন রিয়ালিটি কি? এই যে মাইলস্টোন নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর অর্থ তো দ্বারাই লাশ গুম করা হয়েছে না, লাশ গুম করা সম্ভব না। মাইলস্টোন কলেজের মতো একটা অভিজাত স্কুলের শিক্ষার্থীদের লাশ গুম করে মৃত্যুর সংখ্যা গোপন করা, এটা বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী তো দূরের কথা, বেনিয়ামিন নেতানিয়াহুকেও যদি এখানে এসে দায়িত্ব দেওয়া হয়, মোসাদ, সিআইএ, এফবিআই কেও যদি দায়িত্ব দেওয়া হয়, তারাও এটা পারবে না। কোনোভাবেই এই লাশ গুম করা কিংবা লাশের সংখ্যা গোপন করা সম্ভব নয়। কারণ কারা কারা স্কুলে এসেছিল সব রেজিস্টার্ড ছিল, কারা ফিরে গেছে, কারা কোন হসপিটালে ভর্তি হয়েছে, কাদেরকে পাওয়া গেছে, কাদের ডিএনএ প্রোফাইল মিলেছে, কাদেরটা মিলে নেই, সবকিছু স্পষ্ট হবে। এখনো কারা কারা নিখোঁজ, কেউ যদি ছাই হয়ে যাও এটাও স্পষ্ট হবে যে না, একে পাওয়া যায়নি, কোনোভাবে ছাই হয়ে গেছে, দ্যাট মিনস সে না মারা গেছে। একটা ছোট্ট শিশু তার কোথাও নিজে আত্মগোপনে নেই, ভিড়ের মধ্যে হারিয়ে যায়নি, সেটাও পাওয়া যেত। অতএব এখানে লাশ গুম করা বা লাশের সংখ্যা নিয়ে কোনো রাজনীতি করা আদৌ সম্ভব নয়। তা আমিরে জামাত এই কথাটা পপুলিস্ট কথা বলেছেন। আমিরে জামাতের এই বক্তব্য একদম সঠিক নয়, তিনি বিশ্বাস করেন না, এটা আবেগ। কিন্তু তাহলে এই সংখ্যাটা এত কম কেন? হ্যাঁ, আসলে ইন রিয়ালিটি আমাদের বিশ্লেষণ হচ্ছে 120-এর কাছাকাছি হয়তো মারা গেছে, কিন্তু সরকারিভাবে সেটা আইএসপিআর হোক আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর যারাই হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক, সুনির্দিষ্টভাবে কারো লাশ চিহ্নিত করার আগে, ডিএনএ প্রোফাইল মেলার আগে বা হসপিটালে মৃত্যুবরণ করা বা লাশ সরাসরি ধরে দেখানোর আগ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা যায় না। তখন পর্যন্ত বলতে হবে নিখোঁজ। সাপোজ ওইখানে ঘটনায় 120 জন নিহত হয়েছে, এখন পর্যন্ত সরকার লাশ চিহ্নিত করতে পেরেছে 27 জন, তাহলে বলতে হবে যে 27 জন মৃত্যু, বাকিটা নিখোঁজ। এটাই বাস্তবতা। এখন পর্যন্ত এখানে এটা ঘটেছে। এখানে লাশ গুমের যে আওয়ামী ন্যারেটিভ, এখানে আমিরে জামাত কেন এটা বললেন, এটা বিশ্বাস করি না, এর অর্থই তো লাশ গুম করা হয়েছে। বিষয়টা এরকম হতে পারে যে আসলে এই ধরনের দুর্ঘটনার পর বা এই ধরনের অগ্নিকাণ্ডের পর লাশগুলো চিহ্নিত করে লাশের সংখ্যাটা সুনির্দিষ্ট করতে সময় লাগে, আপনার ধৈর্য ধরুন। এখন কিন্তু আমিরে জামাতের বক্তব্য আরো ক্ষতিকর, কারণ আওয়ামী লীগ এখন সরকার বিরোধী রাজনীতি করছে, ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার জন্য শিক্ষার্থীদের সাথে মিলেমিশে আন্দোলন করছে। মাইলস্টোন কলেজে ছাত্রলীগ পরিকল্পিতভাবে লোক ঢুকিয়ে দিয়েছে, ধরা পড়েছে, গণদোলাই খেয়েছে। যেই আইডি কার্ড দেখতে চেয়েছে সেনাবাহিনী কারা কারা এই কলেজের স্টুডেন্ট, তারা এখানে আন্দোলন করুক, তার শব্দ। এর মানে ওগুলো ছিল কারা? ওগুলো ছাত্রলীগ ছিল। আমাদের হাতে রেকর্ড এসেছে ছাত্রলীগ কিভাবে পরিকল্পিতভাবে এই কাজ করেছে। অতএব দর্শক, মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে। সংখ্যা বেশি কিন্তু বিশ্বাস করি না যেভাবে বলেছেন এর অর্থ দ্বারা লাশ গুম করা হয়েছে, এটা একদম ঠিক না। আমিরে জামাতের বক্তব্য পপুলিস্ট কথা, গ্রহণযোগ্য নয়। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।